আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আমি এখন আছি রোমের বাসিলিকা দি পাপালে দা সান্তা মারিয়া। অনেক বড় একটা নাম। এটা হচ্ছে রোমাতে অবস্থিত, এটা হচ্ছে একটা চার্চ বেসিক্যালি। এখন রাত 9টা বাজে প্রায়। তো আমার এত রাতে রোমা আসার কারণ হচ্ছে গিয়ে আমার খুব কাছের একটা ভাই আসতেছে আজকে, আমার ফুফাতো ভাই, কাজিন। প্রায় দীর্ঘ 5 বছর পর ওর সাথে আমার দেখা হবে। তো আমি খুব এক্সাইটেড ওর সাথে দেখা করার জন্য। আমি আসছি রোমে প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। সো খুব এক্সাইটেড আমি ওর সাথে দেখা করার জন্য। ও ছাড়া যদি অন্য কেউ হইতো আমি কখনো আসতাম না এই টাইমে। আসলে কিছু কিছু সম্পর্ক এরকম আছে রক্তের থেকে অনেক বেশি। আমার বেসিক্যালি আমার এক বাবা, আমার একমাত্র ছেলে, আমার কোনো ভাই বোন নাই। তো ছোটবেলা থেকে ও আর আমি একসাথে বড় হয়েছি। ও আমার অনেক আগে আসছে ইতালিতে। তো খুব আপন ভাইয়ের থেকে বেশি ও আমার কাছে। তো ও এই মান্থের শেষের দিকে হচ্ছে বাংলাদেশ চলে যাবে। তো আমার সাথে দেখা করতে আসতেছে। তাই ভাবলাম যে একটা মেমোরি হিসেবে একটা ভিডিও করে রাখি। তো বাসিলিকা সান্তা মারিয়া মাগিওরে, এটা রোমের সবচেয়ে পুরানো একটা গুরুত্বপূর্ণ চার্চ এগুলোর মধ্যে একটি। এটা তৈরি হয়েছিল 1500 বছর আগে। 352 খ্রিস্টাব্দের গরমের সময় হঠাৎ পোপ লিভারিয়াস একদিন কুমারী মেরিকে স্বপ্নে দেখে এবং সেখানে তিনি বলে যে এই গরমের সময় যেখানে তুষারপাত হবে সেখানে এই চার্চটি নির্মাণ করতে। পরের দিন সত্যি এখানে তুষারপাত হয় এবং সেই অনুসারে এই জায়গায় চার্চটি নির্মাণ করা হয়। তাই এটাকে লেডি অফ দ্য স্নো বলা হয়। মজার বিষয় হচ্ছে এই চার্চের ভিতরে যে 5ম শতকে একটা মোজাইক করা হয়, সেই মোজাইকটা এখনো আছে। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে চার্চটা, এই চার্চের ছাদে একটা কলম্ব আছে। সেখানে হচ্ছে আমেরিকা থেকে আনা প্রথম সোনা দিয়ে তৈরি করা হয়েছিল সেই কলম্বটা। আর এই চার্চটা হচ্ছে গিয়া রোমের 4টি যে প্রধান পাপাল বাসিলিকার আছে তার মধ্যে হচ্ছে গিয়া অন্যতম একটা চার্চ এটা। আর এই চার্চের ভিতরে যে পোপ ছিল, পোপ সিক্সটাস, তার সমাধি আছে এই চার্চের ভিতরে। এই চার্চটার ভিতরে স্যালুস পোপালি রোমানির একটা ছবি আছে। এই ছবিটাকে রোমের মানুষ রক্ষা করতে মনে করে। যুদ্ধ, প্লেগ ও দুর্ভিক্ষ সব বিপদের সময় এই আইকনকে নিয়ে মিছিল করা হতো। পোপ ফ্রান্সিসও প্রায় এখানে প্রার্থনা করতে আসতেন। চার্চের উপরে দেয়ালে আছে 5ম শতকের মোজাইক, যেখানে বাইবেলের গল্প, যিশুর জন্ম আর কুমারী মেরির জীবনে দেখানো হয়েছে। আর ছাদে যে সোনা মোড়ানো আছে, তো এটা হচ্ছে গিয়া কলম্বাস আমেরিকা থেকে আনা হয়েছিল। আবিষ্কারের পর স্পেন থেকে পাঠানো প্রথম সোনা হচ্ছে গিয়ে এটা। স্পেনের যে রাজা ছিল তখন হচ্ছে গিয়ে এখানে যে পোপ ছিল তাকে এই সোনাগুলো উপহার দেওয়া হয়। এই চার্চের ভিতরে কাচের একটা কফিন রাখা আছে, কাঠের কিছু টুকরা সহ, যেগুলো নাকি যিশুর জন্মের সময় খাটের সাথে ছিল, খাটের অংশ আর কি। 431 খ্রিস্টাব্দে এখানে একটা কাউন্সিল বসে যেখানে কুমারী মেরিকে ঈশ্বরের জননী বলা হয়। আসলে এগুলো পুরোটা খ্রিস্টান, ওরা খ্রিস্টান ধর্ম যেহেতু বিশ্বাস করে তাদের বাইবেল থেকে নেওয়া। আমি যেহেতু একজন মুসলিম মানুষ, আমি জাস্ট এগুলো ইতিহাস হিসেবে আমি জানি, এছাড়া আর কিছুই না। বুঝছিলাম যে আমার কাজিন আসলে ওকে নিয়ে আমি পুরো রোম শহর ঘুরবো, কিন্তু দুর্ভাগ্য যে ও খুব অল্প সময়ের জন্য আসতে, শুধুমাত্র আমার সাথে দেখা করতে আসতেছে। আর যেহেতু আমার বাসায় যাওয়ার কোনো বাস নাই, ট্রেন নাই, তো আমি রাত্রে ওর সাথে একটা হোটেলে স্টে করবো, দেন সকালবেলা ওকে আমি মিলানো পাঠিয়ে দিব, আমি চলে যাব বাসায়। ও হ্যাঁ, বলা হয় না ও মিলানো থেকে আসতেছে। এই লাস্টের বিল্ডিংটা হচ্ছে রোমা তিরমিনি। তো রোমা তিরমিনি থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই বাসিলিকা দি সান্তা মারিয়া চার্চটা। এটা হচ্ছে কি ইতালির মধ্যে 3য় বড় চার্চের মধ্যে একটা, অনেক বড় এটা। ভাই রোমে আসলে একটা জিনিসের জন্য খুব আফসোস লাগে, সেটা হচ্ছে বাইক। যেহেতু আমি একজন বাইক লাভার, আমার কাছে সবসময় বাইক ছিল। গত 1 বছর ধরে আমি বাইকটা কিছু চালাইতে পারি না, তো এর জন্য আর কি খুব আফসোস লাগে, খুবই আফসোস লাগে। আর এখানে আপনার মিনিটে মিনিটে দেখা যায় কাওয়াসাকি যাচ্ছে, ZX টেনার যাচ্ছে, H2R যাচ্ছে, এরকম ভাই আর কি। এরকম কেন ভাই আমার সামনে কেন পড়তে হয় সবসময়? এটা হচ্ছে রোমা তিরমিনি, ইতালির সবচেয়ে বড় টার্মিনাল হচ্ছে এটা। এখান থেকে আপনার ইতালির যে কোনো জায়গায় যাওয়া যায়। ইতালি ছাড়াও আপনার সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্স সব জায়গায় যাওয়া। ছাড়া ইতালির মাটির নিচে কিন্তু একটা বিশাল একটা জগৎ আছে, সেটা হচ্ছে কি আপনার মেট্রো জগৎ। মানে ইতালির পুরো শহর জুড়ে নিচে হচ্ছে আপনার স্টেশন, প্লাস হচ্ছে ট্রেন লাইন, মেট্রো লাইন, সবকিছু হচ্ছে মাটির নিচে। তো আমি এখন 3 মিনিট ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আমার কাজিনের জন্য ওয়েট করবো। ওর আসতে এখন অলমোস্ট প্রায় 1 ঘন্টা লাগবে। নিচে দিয়ে হচ্ছে গিয়ে নিচের জগতে যায় আর কি, মেট্রো জগতে। আর এদিকে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যে লিঙ্কগুলো। তো আমি এখন উপরে যাচ্ছি, এটা লবি হচ্ছে গিয়ে উপরে, ফুড অ্যান্ড লঞ্চ। ইতালিতে সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় হইতেছে রাত 9টার পরে সব কিছু অফ হয়ে যায়। এই আমার কাজিন আসতেছে 10:40 নামবে। তো আমরা খাওয়া দাওয়া করবো, হোটেল বুক করছি, এখন খাওয়া দাওয়া করবে কিন্তু সব বন্ধ, সব। এখন ও আস্তে আস্তে আমি খুঁজতেছি যে কোন হোটেল থেকে খাবার পার্সেল নিয়ে রাখা যায়। বাজে একটা পরিস্থিতি, ইতালির এই সিস্টেমটা খুবই বাজে হয়। তো খাবার আর কিনি নাই, একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাঙালি রেস্টুরেন্ট, 3 মিনিট পাশেই বাঙালি রেস্টুরেন্টটা। তো উনি বললো, ওনাকে জিজ্ঞেস করে উনি বললো যে ভাই 11টা সাড়ে 11টা পর্যন্ত খোলা রাখতে পারবো। তো আমি আমার কাজিনকে বললাম যে ভাই তুই আয়, দেন আমরা ওইখান থেকে খাবার নিয়ে দেন হোটেলে যাই, তারপর খাবো। ভাই শেলবি, ভাই কেমন আছিস ভাইয়া? 5 বছর পর। ভালো।
মামা জানি কত ছিল। ফাইনালি উই আর ইন। সবচেয়ে জোস লাগছিল ওয়াশরুমটা ভাই, এত বড়, এত ফাইনালি রুমে এসে ফ্রেশ হলাম, এখন একটা ঘুম দিতে হবে। ভিডিওটা কোন পর্যন্ত কন্টিনিউ করে জানি না, দেখা হবে কালকে সকালে। টাটা। তো আমরা হোটেল নিয়েছিলাম শুধু এক রাতের জন্য, আমরা রাত্রে অনেক টায়ার্ড ছিলাম তাই ঘুমাই গেছিলাম। ভিডিও বেশিক্ষণ কন্টিনিউ করতে পারি, বাইরে যাবো, নাস্তা টাস্তা করবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরে আর বাকি যে ভিডিওগুলো করব সেগুলো পার্ট 2 হিসেবে পরে দেখা দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।